তামাদি আইন 1908 সাল। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। তামাদি আইন 1908 সালের 9 নং আইন। সর্বপ্রথম আইনে পাশ করা হয় 1859 সালে। সর্বপ্রথম তামাদি আইন কার্যকর করা হয় 1862 সালে। বর্তমান বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন 1908 সালের এবং এই আইনটি 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এটি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল অথবা অ্যাডজেক্টিভ ল। মোট ধারা 32টি, বাতিল 3টি, 30 থেকে 32 ধারা। তফসিল 3টি, দ্বিতীয় এবং তৃতীয় তফসিল বাতিল। অনুচ্ছেদ 100 মোট হচ্ছে 183টি। লেক্স ফরি শব্দের অর্থ হচ্ছে স্থানীয় আদালতের আইন। তামাদি কাকে বলে? মামলা দায়েরের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। ওই সময়সীমা অতিবাহিত হলে সাধারণত আর মামলা দায়ের করা যায় না। ওই নির্দিষ্ট সময়সীমাকে তামাদি বলে। এনবি। তামাদি একটি আরবি শব্দ যার অর্থ কোনো কিছু বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন। তামাদি আইন। ধারা 2-এ বলা হয়েছে বিনিময়পত্র। 2-5 বলা হয়েছে ব্যবহার সত্ত্ব। 2-5 বলা হয়েছে ব্যবহার সত্ত্ব। 2-7 বলা হয়েছে সরল বিশ্বাস। 2-9 অঙ্গীকারপত্র প্রমিসারি নোট। 2-10 মোকদ্দমা সুদ। এখন আমি এগুলোর সংজ্ঞা দিচ্ছি। তো 2 ধারায় 2-এ বলা হয়েছে বিনিময়পত্র বা বিল অফ এক্সচেঞ্জ। শুধুমাত্র হুন্ডি বা চেককে বোঝানো হয় বা বোঝাবে। 2-5 বলা হয়েছে ব্যবহার সত্ত্ব এমন অধিকার যা কোনো চুক্তির মাধ্যমে অর্জিত হয়নি। ইজমেন্ট 5। 2-7 বলা হয়েছে সরল বিশ্বাস, গুড ফেইথ, যত্ন ও মনোযোগ। 2-9 বলা হয়েছে অঙ্গীকারপত্র প্রমিসারি নোট। 2-10 বলা হয়েছে মোকদ্দমা সুদ। আপিল দরখাস্তকে বোঝায় না। মোকদ্দমা হচ্ছে এমন একটি বিষয় যা আপিল এবং দরখাস্তকে বোঝায় না। এখন বলবো তামাদি আইন প্রতিকারকে বাড়িতে করে, অধিকারকে নয়। দেয়ানি ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমন ফৌজদারি আপিল। 3-5 বলা হয়েছে 3 থেকে 25 ধারায় বলা হয়েছে তামাদি সময় গণনার বিভিন্ন নিয়ম। 26 থেকে 28 ধারায় বলা হয়েছে প্রেসক্রিপশন এবং অ্যাকুইজিশন অর্জন নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 3-এ বলা হয়েছে তামাদির মেয়াদ শেষে মামলা দায়েরের ফলাফল। ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন। তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত দেয়ানি মামলা খারিজ। তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা আপিল ও দরখাস্ত দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি প্রশ্ন উত্থাপন নাও করে, তবুও উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। এটি বাধ্যতামূলক। 3 ধারা অনুযায়ী মামলার বিষয়বস্তু 3টি, যথা মামলা সুদ, আপিল, দরখাস্ত অ্যাপ্লিকেশন। এখন আমি বলবো কখন একটি মামলা দায়ের হয়েছে বলে গণ্য হবে। তাহলে দেখা যাক, সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে, অবসানপ্রাপ্ত কোম্পানির ক্ষেত্রে, এই 3টি ক্ষেত্রে কখন একটি মামলা দায়ের হয়েছে বলে গণ্য হবে। যাই হোক, সাধারণ ব্যক্তির ক্ষেত্রে যখন মামলার আর্জিটি উপযুক্ত কর্মকর্তার নিকট উপস্থাপন করা হয়। নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে যখন মামলা করার অনুমতি পাওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার নিকট দরখাস্ত করা হয়। অবসানপ্রাপ্ত কোম্পানির ক্ষেত্রে যখন আদালতের নির্দেশে একটি কোম্পানির অবসান হচ্ছে, তখন ওই কোম্পানির নিকট যদি কোনো ব্যক্তির দাবি থাকে তাহলে ওই ব্যক্তি কর্তৃক
সরকারি ওই ব্যক্তি কর্তৃক সরকারি অবসায়কের নিকট কোনো দাবি সংশ্লিষ্ট আবেদন পেশ করলে মামলা দায়ের হয়েছে বলে গণ্য হবে। এবার বলছি ধারা 4 সম্পর্কে। ধারা 4 হচ্ছে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় তা আদালত বন্ধ থাকলে। যেক্ষেত্রে কোনো মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকে, সেক্ষেত্রে পুনরায় আদালত খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। এবার ধারা 5-এ বলা হয়েছে ক্ষেত্র বিশেষে তামাদির মেয়াদ বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, কন্ডেনেশন অফ ডিলে। নিম্নলিখিত ক্ষেত্রে তামাদির মেয়াদ বৃদ্ধি করার জন্য আবেদন করা যায়: আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ, অন্যান্য আবেদন। আপিল, লিভ টু আপিল, রিভিশন, রিভিউ এবং অন্যান্য আবেদন। অন্য কোনো আইনে যেখানে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য করা হয়েছে, সেক্ষেত্রে এই অন্যান্য আবেদন বলতে কী বোঝানো হয়েছে? অন্য কোনো আইনে যেখানে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য করা হয়েছে, যেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য নয়। এই ধারা বলতে 5 ধারা প্রযোজ্য নয়: 1. মূল মামলার ক্ষেত্রে সুদ। 2 হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে। তাহলে অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে মানে সেটা আমি একটু বলছি। অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের শেষে তামাদির মেয়াদের মধ্যে আপিল, রিভিউ, রিভিশন করতে বলা হয়। যদি উক্ত মেয়াদের মধ্যে আপিল, রিভিউ, রিভিশন দায়ের করা না হয়, তাহলে এই ক্ষেত্রে 5 ধারার বিধান অনুযায়ী বিলম্ব মওকুফের নীতি প্রযোজ্য হবে না। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 5 ধারার তামাদি মওকুফের বিধান আদালতের জন্য বিবেচনামূলক, বাধ্যতামূলক নয়। 5 ধারা প্রযোজ্য হবে না। 5 ধারা প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে বলছি একটু: চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে, স্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে। এবার বলছি 6 ধারা। 6 ধারা বলা হচ্ছে আইনগত অপারগতা। 1 নম্বর কথা হচ্ছে 3টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে বিবেচনা করা হয়। যেমন ক. নাবালকত্ব মাইনরিটি, খ. উন্মাদ ইনস্যানিটি, 2. গ. জড়বুদ্ধি আইডিওসি। আচ্ছা, এই ধারাটি 2টি ক্ষেত্রে প্রযোজ্য। কীরকম? 1. মোকদ্দমা বা কার্যধারা প্রসিডিংস। 2 বলা হয়েছে 2 ডিক্রি জারির আবেদন। তাহলে আমরা দেখলাম যে 2টি ক্ষেত্রে প্রযোজ্য: মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য এবং ডিক্রি জারির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ধারাটি? 5 ধারাটি। 6 ধারাটি আইনগত অপারগতা। এই ধারাটি অর্থাৎ 6 ধারাটি, ধারা 6 হচ্ছে আপিল, রিভিশন বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং এই ধারাসহ 7 এবং 8 ধারার মাধ্যমে প্রতিকার পেতে হলে অবশ্যই বাদী হতে হবে। অর্থাৎ বিবাদের ক্ষেত্রে 6 থেকে 8 ধারার বিধান প্রযোজ্য নয়। অর্থাৎ তামাদির মেয়াদ থেমে থাকবে না। 6 ধারা বিবাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, 6 ধারা বাদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমি মামলা করার অধিকারী ব্যক্তিকে সে সম্পর্কে বলছি। যে সময়ে মামলা করার অধিকারী ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয়, উক্ত সময়ে যদি নাবালক বা উন্মাদ বা জড়বুদ্ধি থাকে, উক্ত সময়ে সে যদি নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি হয়ে থাকে, তাহলে এগুলো অবসান হওয়ার পর তার তামাদি মেয়াদ শুরু হবে। এবার আমি 2 নম্বরে বলছি, যদি একাধিক ডিসএবিলিটি থাকে, তাহলে সবগুলো ডিসএবিলিটি অবসান হলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। যদি কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ডিসএবিলিটি থাকে, উক্ত ব্যক্তির মৃত্যুর পর তার আইনগত প্রতিনিধিকে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে। এবার আমি 4 নম্বরে বলছি, তবে উল্লেখ্য যে
উক্ত ব্যক্তির মৃত্যুর সময় যদি আইনগত প্রতিনিধির কোনো ডিসেবিলিটি থাকে তাহলে উপধারা ১ এবং ২ এর বিধান প্রযোজ্য হবে এবং উক্ত ডিসেবিলিটি দূর হলে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এই ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ধারা ৭-এ বলা হয়েছে কতিপয় বাদী বা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা, যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয় এবং তাদের সকলেই আইনগত অক্ষম হলে তামাদি গণনার মেয়াদ স্থগিত থাকবে। কিন্তু যদি এক বা একাধিক ব্যক্তি অক্ষম বা বাকিরা সবাই সুস্থ থাকে তাহলে এক বা একাধিক ব্যক্তি অক্ষম এবং বাকিরা সবাই সুস্থ তাহলে তামাদির মেয়াদ স্থগিত থাকবে না। তবে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। কীরকম? কতে বলা হয়েছে যদি অক্ষম ব্যক্তিদের অনুপস্থিতিতে বাকি কাজগুলো করা সম্ভব হয় তাহলে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। আর যদি বাকি কাজগুলো করা সম্ভব না হয়